আজকে ভিডিওতে রায়মার্টিন পুষ্পমিত্রা 2024-এর সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পরীক্ষা মূল্যায়নের যে 3 নম্বর প্রশ্ন সেট রয়েছে অর্থাৎ বেলদা গঙ্গাধর একাডেমি এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুনই থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। একে আছে এক কথায় উত্তর দাও। একে আছে উপছায়া গঠিত হয়, এটা হবে বিস্তৃত আলোক উৎসের ক্ষেত্রে। এরপরে দুই আছে সূর্য যখন মাথার উপরে থাকে তখন কোনো বস্তুর ছায়া এটা হচ্ছে গঠিত হয় না। এরপরে তিনটা আছে শূন্যস্থান পূরণ করো। প্রতিফলিত রশ্মিগুচ্ছের প্রকৃতি কেমন হবে তা নির্ভর করে এটা হচ্ছে আয়নার বক্রতার উপর। এরপরে চারিটা আছে শূন্যস্থান পূরণ করো। চুম্বকের মাঝ বরাবর অঞ্চলকে এটা উদাসীন অঞ্চল বলা হয়। পাঁচেইটা আছে নাইক্রোম তার কী দিয়ে তৈরি। নাইক্রোম তার লোহা, নিকেল ও ক্রোমিয়াম দিয়ে তৈরি। এরপরে ছয়টা আছে কখন অস্বচ্ছ বস্তুর ছায়ার দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হবে। অস্বচ্ছ বস্তুর ছায়ার দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের সমান হবে যখন একে আছে বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব নগণ্য হবে। দুয়ে উৎস বস্তুর সাপেক্ষে খুব ক্ষুদ্র হবে। এরপরে সাথীটা আছে একক মেরুযুক্ত চুম্বক হওয়া কি সম্ভব? না, একক মেরুযুক্ত চুম্বক বাস্তবে সম্ভব নয়। এরপর দুই দিকে আছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। একে আছে ইলেকট্রিক ইস্ত্রির কার্যনীতি বর্ণনা করো। ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তারের কুণ্ডলীকে দুটি অভ্র পাতের মধ্যে সাজিয়ে রেখে পাত দুটিকে একটি ত্রিভুজাকার লোহার আবরণের মধ্যে রাখা হয়। নাইক্রোম তারের রোধ খুব বেশি হয়, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তারটি খুব উত্তপ্ত হয়ে ওঠে এবং লোহার আবরণকে উত্তপ্ত করে। এরপরে দুইটা আছে চৌম্বক বলরেখার ধর্মগুলি লেখো। চৌম্বক বলরেখার ধর্ম। চৌম্বক ক্ষেত্রকে দৃষ্টিগ্রাহ্য চেহারায় প্রবেশ করার উদ্দেশ্যে চুম্বক বলরেখার ধারণা কল্পনা করা হয়। এগুলি হলো একে আছে বলরেখাগুলি নিরবিচ্ছিন্ন কাল্পনিক সরল বা বক্ররেখা। দুয়ে চুম্বকের বাইরে এর অভিমুখ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে থাকে। তিনে চুম্বকের ভিতরে এর অভিমুখ দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে থাকে। চারে বলরেখাগুলি কখনোই পরস্পরকে ছেদ করে না। পাঁচে বলরেখার ওপর কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করে। ছয়ে চৌম্বক ক্ষেত্রের যে অংশে বলরেখাগুলি ঘন সন্নিবিষ্ট সেই অংশে চৌম্বক ক্ষেত্র শক্তিশালী এবং যে অংশে সংখ্যায় কম এবং ও তাদের মধ্যে ব্যবধান বেশি সেই অংশে চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়। এরপরে তিনটা আছে অপ্রভ বস্তু কি কখনো সপ্রভ বস্তুর মতো আচরণ করে? ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো হ্যাঁ, অপ্রভ বস্তু কখনো কখনো সপ্রভ বস্তুর মতো আচরণ করে। ব্যাখ্যা যখন কোনো সপ্রভ বস্তু থেকে আলো অপ্রভ বস্তুতে পড়ে এবং তারপর সেখান থেকে আলো প্রতিফলিত হয় তখন ওই অপ্রভ বস্তুর ও আলোর উৎস হিসাবে কাজ করে। যেমন স্টিলের থালা একটি অপ্রভ বস্তু, কিন্তু তাতে সূর্যের আলো পড়ে। সেই আলো ঠিকরে যখন দেওয়ালে পড়ে তখন স্টিলের থালাটি সপ্রভ বস্তুর মতো আচরণ করে। এরপরে চারিটা আছে খালি বালতি দেখার পর জল ভরা বালতি দেখলে কম গভীর মনে হয় কেন? এর উত্তরটি হলো খালি বালতি দেখার পর জল ভরা বালতি দেখলে কম গভীর মনে হওয়ার কারণ জলপূর্ণ বালতির তলদেশে থাকা যে কোনো বিন্দু থেকে আগত অপসারী রশ্মিগুচ্ছ জল থেকে বায়ুতে প্রতিসৃত হওয়ার সময় অবিলম্ব থেকে দূরে সরে যায়। চোখে এই বাঁকা পথ অনুসরণে ব্যর্থ হয়। উপর থেকে ওই অপসারী রশ্মি বরাবর তাকালে সেগুলি যেখানে মিলিত হয় সেখানে পি বিন্দুর অসৎ প্রতিবিম্ব P1কে দেখে মাত্র, বস্তুকে নয়। এই কারণে খালি বালতি দেখার পর জল ভরা বালতি দেখলে মনে হয় যেন বালতির গভীরতা কমে গেছে। এরপরে লাইফ সায়েন্সে একে দেখে এটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো তিনটি। একে আছে রাইবোজিয়াম অণুজীব বাস করে কোন গাছের মূলে? এটা আছে মটর হবে। দুই আছে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো এটা আছে ডিম্বাশয় হবে। তিন এটা আছে অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যক হলো এটা অক্সিজেন হবে। চারে গাঢ় নুন জল লোহিত
রক্তকণিকার সাপেক্ষে এটা হচ্ছে হাইপারটনিক হবে। এই পদ্ধতি যেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি। একে আছে সমানুপাত নির্ণয় করো, এটা হচ্ছে পরাগধানী ইস্টু পরাগরেণু ইস্টু, এটা হচ্ছে এটা গর্ভাশয় ইস্টু এটা ডিম্বক হবে। এরপর হচ্ছে দুইটা হচ্ছে কাণ্ড ও পাতা যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে, এটা হচ্ছে কক্ষ বা অ্যাক্সিল বলে। এরপরে তিনটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক থেকে নির্গত বিষাক্ত গ্যাসের নাম কি, এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড H2S। চারিটা আছে বেমানান শব্দটি খুঁজে বার করো, এটা হচ্ছে বীজপত্র বীজত্বক ফলত্বক ভ্রূণাক্ষ, এটা হচ্ছে ফলত্বক হবে। এরপর তিনটা যেটা আছে 3-4টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। একে আছে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ অঙ্কন করে চিহ্নিত করো। এইভাবে তোমরা একটা ফুলের চিত্র অঙ্কন করবে এবং তা নিচে বিভিন্ন অংশগুলি চিহ্নিতকরণ করবে। এরপরে দুইটা হচ্ছে অভিশ্রবণ কি, জীবজগতে অভিশ্রবণের গুরুত্ব লেখো। এর উত্তরটি হলো অভিশ্রবণ যে ভৌত প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত দুটি সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বযুক্ত দ্রবণে দ্রাবক অণু অর্ধবেদ্য পর্দা ভেদ করে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে তাকে অভিশ্রবণ বলে। জীবজগতে অভিশ্রবণের গুরুত্ব, প্রথমে যেটা হচ্ছে উদ্ভিদ জগতের গুরুত্ব। একে আছে স্থলজ উদ্ভিদ মূলরোম দ্বারা মাটি থেকে এবং জলজ উদ্ভিদ সারা দেহ দিয়ে পরিবেশ থেকে জল অভিশ্রবণ প্রক্রিয়া দ্বারা সংগ্রহ করে। এই পদ্ধতিটা হচ্ছে অভিশ্রবণ প্রক্রিয়ায় শোষিত জল বীজে অঙ্কুরোদ্গমে সাহায্য করে ও ভাজক কলার কোষের বৃদ্ধি ঘটায়। এরপর তিনটা হচ্ছে অভিশ্রবণের ফলে কোষে রসস্ফীতি ঘটে এবং বিরুৎ জাতীয় গাছ খাড়াভাবে দাঁড়িয়ে থাকে। এরপর চারিটা আছে পত্ররন্ধ্রে খোলা এবং বন্ধ হওয়া ও অভিশ্রবণ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপর পাঁচটিটা আছে লজ্জাবতী পাতার সিসমোন্যাস্টি চলন, ফুলের পরিস্ফুটন এবং ফল ফেটে যাওয়ার ঘটনাও অভিশ্রবণ দ্বারা ঘটে। এরপর যেটা প্রাণী জগতে গুরুত্ব, একইটা হচ্ছে অভিশ্রবণের মাধ্যমে কোষের ভিতরে ও বাইরের জলের ভারসাম্য বজায় থাকে। দুয়ে এই প্রক্রিয়া রক্ত থেকে কলাকোষের জলের আদান প্রদান ঘটে। তিনে মূত্র উৎপাদনে এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে তিনটা হচ্ছে সমুদ্রের জলের একটি অস্থিযুক্ত মাছকে পুকুরের জলে রাখলে কি পরিবর্তন ঘটবে, এইরূপ পরিবর্তনের কারণ কি। সমুদ্রের জলের একটি অস্থিযুক্ত মাছকে পুকুরের জলে রাখলে মাছটির দেহ অস্বাভাবিক ফুলে যাবে এবং মাছটি মারা যাবে। পরিবর্তনের কারণ, সমুদ্রের জলে অস্থিযুক্ত মাছের দেহ তরলের ঘনত্ব পুকুরের জলের ঘনত্বের তুলনায় বেশি, ফলে বাইরের পরিবেশ থেকে জল অন্তঃবিশ্রবণ প্রক্রিয়ায় মাছের দেহে প্রবেশ করবে এবং মাছের দেহ ফুলে যাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 3 দাগে বেলদা গঙ্গাধর একাডেমি এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।